লন্ডন থেকে ঢাকায় আসছেন একদল ব্রিটিশ শিক্ষক শিক্ষার্থী। বাংলার সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে পড়বে আশা আয়োজকদের। প্রবাসের মাটিতেও লেগেছে বসন্ত উৎসবের রং। ইতালিতে নানা আয়োজনে বসন্ত বরণে মাতালো বাংলাদেশিরা। এবং না ফেরার দেশে বরেণ্য শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। কলকাতার হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। দুই বাংলার সঙ্গীতাঙ্গনের শোকের ছায়া। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশ দেখতে লন্ডন থেকে ঢাকায় আসছেন একদল ব্রিটিশ শিক্ষক শিক্ষার্থী। বাঙালি সংস্কৃতির নানা রূপ কাছ থেকে দেখতে তারা ঘুরবেন সিলেট ও ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থানে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে পড়বে বলে আশা আয়োজকদের। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাঙালির বিলেত ভ্রমণ নিয়ে রচিত হয়েছে অনেক গল্প উপন্যাস। ব্রিটিশ শাসনামলে সিলেটিদের বিলেত যাত্রার মধ্য দিয়ে গড়ে ওঠে ঢাকা লন্ডন সম্পর্কের মালা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশকে জানতে এবার ঢাকায় আসছে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি স্কুলের একদল শিক্ষক শিক্ষার্থী। শুক্রবার একাডেমি থেকে তারা যাত্রা করেন ঢাকার উদ্দেশ্যে। 10 দিনের এ সফরে 20 জন শিক্ষার্থী এবং 10 জন স্টাফ সদস্য সিলেট এবং ঢাকা ঘুরে দেখবেন, পরিদর্শন করবেন ঐতিহাসিক স্থানসমূহ। আমি রিয়েলি এক্সাইটেড। আমি এই প্রথম যে ইউকে থেকে এত লার্জ 30 ডেলিগেটস বাংলাদেশে যেতেছে এডুকেশনের একটা প্রজেক্ট করতে। It is an exciting opportunity for young people of Tower Hamlets. When we set the school up, we wanted to make sure that despite children's backgrounds, they had world-class education and amazing opportunities. আমরা মনে করি এটা থেকে তারা অনেক শিক্ষা নিতে পারবা, অনেক ভালো এক্সপিরিয়েন্স নিতে পারবা, এই দেশ আর বাংলাদেশে কম্পেয়ার করতে পারবা। শিক্ষকরা বলছেন এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ, যেখানে তারা বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য সমাজের সাথে আরো গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে। I'm actually really excited about going to Bangladesh and seeing the beauty of Bangladesh, so we're looking forward to it. It's a fantastic opportunity for staff and students, and I can't wait for all the adventure that we're going to have. আর শিক্ষার্থীরা আশা করছেন বাংলাদেশ সফরের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সীমানা পেরিয়ে বসন্ত উৎসবের আমেজ যেন ছড়িয়ে পড়েছে দেশে দেশে। নানা আয়োজনে ইতালিতে হয়ে গেল বসন্ত উৎসব। কাজের ব্যস্ততার মাঝেও বসন্তের আগমনী বার্তাকে স্বাগত জানান রোমে বসবাসরত প্রবাসী নারীরা। প্রবাসের মাটিতে এমন আয়োজনে খুশি প্রবাসীরা। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকৃতি জানান দিচ্ছে বসন্ত এসে গেছে, তাই তো বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে প্রবাসীর মাটিতেও লেগেছে উৎসবের রং। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিল ইতালি প্রবাসীরা। গান, নৃত্য আর নানা আয়োজনে রোম মাতিয়ে তোলে বাঙালি নারীরা। বাসন্তী রঙের শাড়ি, খোপায় ফুল আর নানা রঙের গহনা। রং আর সাজে যেন বসন্ত পেয়েছে পূর্ণতা। নবজাগরণ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে বসন্তের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এবারও নবজাগরণ নারী কল্যাণ সমিতি আয়োজন করে যাচ্ছে পহেলা বসন্তে উৎসব। বয়সের ফ্রেমে বাধা পড়েনি বসন্তের আহ্বান। তরুণ তরুণীদের সাথে আয়োজনকে রাঙিয়ে তোলে শিশুরাও। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমাদের সংস্কৃতিতে পহেলা বসন্ত অনেক বড় একটা জায়গা জুড়ে আছে। আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের পরবর্তী বংশ প্রজন্মকে এই জিনিসটা ধারণা দেওয়ার জন্যই আমরা সবাই মিলে ছোট্ট পরিসরে কাজের ফাঁকে এই জিনিসটি আয়োজন করার জন্য চেষ্টা করি। সবার প্রত্যাশা এমন আয়োজন প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতির শেকড়ের সাথে গাঁথবে সম্পর্কের মেলা। মাসুদ রানা, নিউজ 24। বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম শ্যামল চন্দ্র শীল। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির আরাদ এলাকায় এই দুর্ঘটনার সংবাদ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। পুলিশ জানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3তলা ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। এতে অনেকে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বাংলার গান গাই খ্যাত উপমহাদেশের বরেণ্য শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। ৮৩ বছর বয়সে শনিবার কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন তিনি। শিল্পীর মৃত্যুতে শোক ছুঁয়েছে এপার ওপার দুই বাংলায়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন প্রতুল মুখোপাধ্যায়, ছিলেন আইসিইউতেও। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন এই গুণী শিল্পী। সেখানে অন্ত্রের অস্ত্রোপচারের পর হার্ট অ্যাটাক হয় এই প্রবীণ শিল্পীর। আক্রান্ত হন নিউমোনিয়াতেও। শেষমেশ আর পেরে ওঠেননি, পাড়ি জমালেন না ফেরার দেশে। নানান রকম এফেক্ট দেখা দেয়, তার জন্যই আলটিমেটলি সিসিউতে এতদিন ছিল। আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে, সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এসএসকেএমে নিয়ে আসবো। 1942 সালের 25 জুন ও বিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। পরবর্তীতে পরিবারের সঙ্গে চলে যান পশ্চিমবঙ্গে, কিন্তু বাঙালি আনা আত্মপান্ত জড়িয়েছিল তার সঙ্গে। প্রতুল মুখোপাধ্যায়কে প্রাদ্য প্রদীপের আলোয় আনে তার গাওয়া আমি বাংলায় গান গাই এই গানটি। আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পাশাপাশি ডিঙা ভাষা ও সাগরেও অত্যন্ত জনপ্রিয় অনুরাগীদের কাছে। সাগরে সাথীরে ডিঙা ভাষাও সাগরে। বহুমুখী প্রতিভার প্রতুল মুখোপাধ্যায় একাধারে ছিলেন গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন তিনি। প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন, যেতে হবে, ওঠো হে স্বপ্নের ফেরিওয়ালা, তোমাকে দেখেছিলাম, স্বপনপুরে, অনেক নতুন বন্ধু হোক, দুই কানুর উপখ্যান, আধার নামে সহ আরো বহু অ্যালবাম, যা এখনো মানুষের হৃদয়কে সমানভাবে আন্দোলিত করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসী নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী নিউজ 24-এ। আগে জাতীয় নির্বাচন আর নির্বাচিত সরকার আয়োজন করবে স্থানীয় সরকার নির্বাচনের। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে দলের এমন মনোভাবের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি মনে করে সংস্কার বিষয়ে ঐক্যমত্য পৌঁছে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা উচিত। অন্যদিকে সংস্কারের জন্য সরকারকে পর্যাপ্ত সময় দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের পর জাতীয় নির্বাচন হওয়া উচিত, এমন মতামত দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। সংস্কারের প্রশ্নে সনদ তৈরি করার লক্ষ্য নিয়ে বসা ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে মতের ভিন্নতার কথা জানা গেল রাজনৈতিক দলগুলোর থেকে। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া বৈঠকে সংস্কার এবং নির্বাচন নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের দলীয় অবস্থান তুলে ধরে কমিশনের সামনে। প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং কয়েকটি সমমনা দল ন্যূনতম সংস্কারের পরেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। তারা মনে করে বিস্তারিত সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। তবে জাতীয় নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল চায় জাতীয় নির্বাচনের টেস্ট কেস হিসেবে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। আওয়ামী লীগের যারা ব্যক্তিবন্ধু এখনো কিন্তু স্থানীয় সরকারগুলোতে তারা ফাংশনালিটি বজায় রেখেছে। এই জন্য হলো লোকাল গভর্নমেন্ট যদি একটা টেস্টের মধ্যে দিয়ে জাতীয় ইলেকশনে যেতে হবে, সেটা হলো একটা প্রাথমিক ধাপ। আমরা মনে করি জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন। যদি এরকম পর্যায়ে আপনারা নির্বাচনের দিকে আগে চলে যান, কর্তৃত্ব এবং সংস্কার পরিপূর্ণ না করে, তাহলে এই নির্বাচনটা হতে পারে অত্যন্ত খারাপ একটা নির্বাচন। যে সংস্কার প্রয়োজন এই জন্য সংস্কারটা উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন নির্বাচনের আগেই নিষিদ্ধ করে দিতে হবে আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার।
তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, শিগগিরই সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে ঐক্যমত্য কমিশন। এই কমিশনেরই মেয়াদ দেওয়া হচ্ছে 6 মাস। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে, কমিশনের পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ঐক্যমত্যে পৌঁছতে চাই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই চার্টারের ঘোষণা দেবে ঐক্যমত্য কমিশন, আর সে সনদের ওপরই নির্ভর করবে কবে হবে পরবর্তী জাতীয় নির্বাচন। 6টি কমিশনের প্রতি শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো কখন, কিভাবে, কোন পদ্ধতিতে বাস্তবায়িত হবে তা রাজনৈতিক দলগুলোই ঠিক করবে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলগুলোর প্রথম বৈঠকে তিনি আরও বলেন, যে আইনি কাঠামো পূর্ববর্তী সরকারকে স্বৈরাচার করে তুলেছিল, সে কাঠামো থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। আশা করেন জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের যে অভূতপূর্ব সমর্থন এই সরকার পেয়েছে, সেখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। শাহ আলী জয়ের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো, তা নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম বৈঠকে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আরও ছিলেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রথম অধ্যায় সফল হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই। আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ রাখতে পারবো। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন, এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম। ডক্টর ইউনূস বলেন, যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল তাদের শক্তভাবে মোকাবেলা করা গেছে। সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে, বোল্ড লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, একত্র হতে পারি। এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আমরা এক থাকবো। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে কোনো দল যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেটিও নিশ্চিত করা দরকার। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 6 মাস। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনারও পরিকল্পনা রয়েছে কমিশনের। বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকে, ততদিনের জন্য। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মাঠ প্রশাসনেও আরও ক্ষমতা নিয়ন্ত্রণ চান জেলা প্রশাসকেরা। আইনশৃঙ্খলার উন্নতি, সুষ্ঠু নির্বাচন এবং দুর্নীতি রোধ সহ 1200 প্রস্তাব নিয়ে আজ ঢাকায় শুরু হচ্ছে 3 দিনের ডিসি সম্মেলন। মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যাতে মরণাস্ত্র ও ছররা গুলি ব্যবহার করতে না পারে, সেজন্য সুপারিশ করেছেন ডিসিরা। 2024 সালে জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল মার্চ মাসের শুরুতেই। 1 বছর পর পর জেলা প্রশাসক সম্মেলন হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে বছর শেষ না হতেই শুরু হচ্ছে এবছরের সম্মেলন। 16 ফেব্রুয়ারি শুরু হয়ে 18 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এরপর ওসমানী স্মৃতি মিলনায়তনে 54টি মন্ত্রণালয় এবং বিভাগের সাথে 34টি বৈঠক হবে ডিসিদের। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। জেলা প্রশাসক এবং কমিশনারগণ সরকারের নীতি নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য অগ্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ করেন এই কনফারেন্সের মাধ্যমে, এবং স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্বন্ধে সরকারের যেগুলি দৃষ্টি আকর্ষণ করার মতো বিষয় থাকে সেগুলি তারা উত্থাপন করে থাকেন। সম্পত্তির মালিকানা অথবা আরোয়ার রাখার জন্য যে খরচ, আমরা জমির দামের চেয়ে বেশি খরচ অলরেডি হয়ে গেছে। স্যাটিসফাইড যদি বলেন ইন্ডিভিজুয়াল, সেগুলো মামলা আছে, কোর্টে চলছে। সরকারের তরফ থেকে যেগুলো, এগুলো রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।
এবারের জেলা প্রশাসক সম্মেলনে 1250-র উপর প্রস্তাব এসেছে জেলা প্রশাসকদের কাছ থেকে, যার মধ্যে 354টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে সম্মেলনে। সেসবের মধ্যে সকল জেলায় দুদকের কার্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা, মোবাইল কোর্ট আইন 2009-এর বিধিমালা তৈরি করা আর জেলা প্রশাসকদের সাথে র্যাপিড রেসপন্স টিম রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া ছররা গুলি নিষিদ্ধ করা, অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে ক্যামেরা রাখা সহ আরও প্রস্তাব উঠবে ডিসি সম্মেলনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব আছে আমাদের। তেমনি আছে যে মারণাস্ত্র ও ছররা গুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে, কারণ আমাদের এই সাম্প্রতিক অতীতটা আপনারা জানেন কত বিষময়, এটা এখনো অনেকে কাতরাচ্ছে এবং এত ফেরোসাস আক্রমণ আইন শৃঙ্খলা বাহিনীর হাত দিয়ে আর কখনো এর আগে দেখা যায়নি। গত বছর ডিসি সম্মেলনের 45% সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। যেসব অবকাঠামো নির্মাণের সাথে কোনো ব্যক্তির নাম জড়িত সেগুলো সহ উচ্চাভিলাষী প্রকল্প প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। আগের সরকারের কিছু কিছু অগ্রাধিকার বর্তমান সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে না। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। প্রবাসী নিউজ 24 সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। খরা মৌসুমে হঠাৎ হু হু করে বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি। জেগে থাকা বালুচরগুলো নিমিষেই তলিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, শনিবার বিকেল 3টার পর থেকেই তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। তিস্তায় পানি বৃদ্ধিতে ব্যারাজের 6টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধিতে তিস্তার বালুচরে চাষ করা রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল, বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। একটু পানি বাড়তেছে, আমাদের সমাবেশ থেকেই মনে হয় নরেন্দ্র মোদী একটু পানি ছাড়ছে, এই জন্য পানি বাড়তেছে, না পানি এত বাড়ার কথা না। 12টার দিকে পানি বাড়া শুরু হয়েছে, এখন পর্যন্ত পানি বাড়তেছে এখনো, কিন্তু কমতেছে না। আর এখন দেখতেছি প্রতিটা বেশি বুঝতে পারি আস্তে আস্তে। হ্যাঁ, হঠাৎ করে পানি বাড়ি দিচ্ছে, পানির জন্য ফের কাপড় ভিজিটি যায় পার। হ্যাঁ, এই আসবে না। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় আজ আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 369 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলোর পরিকল্পনায় উঠে এসেছে উপত্যকায় শাসন পরিচালনার নতুন কাঠামো। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামছে না উত্তেজনা। হামাস বলছে, ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ এবং ভারী সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না, ফলে ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া তাঁবু ও অস্থায়ী বাড়ি প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল। এই মতাবস্থায় স্থানীয় সময় শনিবার 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 669 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় তেল আবিব। হামাস জানিয়েছে, শিগগিরই গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে আলোচনা প্রস্তুতি শুরু হচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলো আগামী সপ্তাহের শুরুতে দোহায় এই বিষয়ে আলোচনা শুরু করবে বলেও জানায় সংগঠনটি। এদিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এই মাসে রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। এই বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়ার নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিনি পুনর্গঠনে তহবিল গঠন ও হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা। মিশরের তৈরি করা খসড়ার প্রস্তাবে বলা হয়েছে, একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজা শাসন করা হবে। চন্দ্রা, নিউজ 24। এবার নিউজ 24 স্পোর্টস। রিকি পন্টিংয়ের পর এবার বাংলাদেশ দলকে তাচ্ছিল্য করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। তার মতে, ভারত পাকিস্তানকে টপকে কোনোভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে পারবে না টাইগাররা। এদিকে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের পরেও দল নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।
বাংলাদেশের সামনে এবার ওয়ানডে ফরম্যাটে স্বরূপে ফেরার সুযোগ। গেল বছর 9 ওয়ানডের মাত্র 3টিতে জয় টাইগারদের। দলে 2 তারকা সিনিয়র ক্রিকেটার সাকিব তামিমও নেই। বলা যায় একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অভিজ্ঞ বলতে মুশফিক, মাহমুদুল্লাহ, তাসকিন, মুস্তাফিজ, মিরাজ অনেকেই। তবে অধিনায়ক শান্ত ফর্মে নেই। টপ অর্ডারে তানজিদ, সৌম্যর ওপর ভরসা করা যায়। তবে মূল আসরে নিজেদের প্রমাণ করতে হবে এই যুগলের। মিডল অর্ডারে হৃদয় জাকের সাপোর্ট দেবেন। আর টাইগারদের সিলভার লাইনিং পেস অ্যাটাকে। নাহিদ রানা, তানজিম সাকিব যে কোনো দিন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তবুও ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী মনে করেন বাংলাদেশের জন্য সেমিতে যাওয়াটা অসম্ভব। পাকিস্তান ম্যাচগুলি তাদের ঘরের মাটিতেই খেলবে। শুধু একটি ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে খেলবে। ভারতের মান যথেষ্ট ভালো। আমি মনে করি ওই গ্রুপ থেকে এই 2 দলেরই যাওয়া উচিত। কিছুদিন আগে রিকি পন্টিংও বাংলাদেশকে খাটো করে দেখেছেন। এবার রবি। বাংলাদেশ আগে অনেকবার ভারত পাকিস্তানকে বিপদে ফেলেছে। এটা কঠিন একটা গ্রুপ, তাই অভিজ্ঞতা বিবেচনায় আমি ভারত ও পাকিস্তানকে এগিয়ে রাখবো। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই শ্রীলঙ্কার কাছে খুব বাজেভাবে ওয়ানডে সিরিজ হেরেছে মাইটি অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক স্টিভ স্মিথ এখনই নিরাশ হতে নারাজ। আমি মনে করি তাদের সবারই নিজস্ব অনন্য দক্ষতা আছে। আমার কাজ হবে অধিনায়ক হিসেবে তাদের থেকে সময় মতো সেরাটা বের করে নেওয়া। পেসারদের সাথে আমাদের স্কোয়াডে জাম্পা এবং তানভীর সহ বেশ কয়েকজন স্পিনার আছে যাদের বেশ ভালো দক্ষতা রয়েছে ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে। সেমির টিকিট পেতে হলে গ্রুপ পর্বে 2 ম্যাচ জিততে হবে টাইগারদের। সাম্প্রতিক ফর্ম আর শক্তিমত্তা বিবেচনায় যেটা বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন কাজ। তৌসিফুল হাসান, নিউজ 24। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।